আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। সমযোজী যৌগ এবং আয়নিক যৌগ এই দুইটা যৌগের কমন দুটি ফ্যাক্টর হচ্ছে পোলারিটি এবং পোলারায়ন। আজকে আমরা পোলারিটি নিয়ে আলোচনা করব। পোলারিটি জিনিসটা মূলত কি সেই জিনিসটা একটু আমরা বিস্তারিত শেখার চেষ্টা করব। চলো দেখি। সমযোজী যৌগের মধ্যে সমযোজী যৌগে আয়নিক ধর্ম, এই সমযোজী যৌগে যদি আয়নিক ধর্ম প্রকাশ পায় তাহলে তাকে আমরা পোলারিটি বলি। চলো বিষয়টা আমরা কি একটু বিস্তারিত দেখি। আমাদের তার আগে একটা জিনিস জানতে হবে, যে যৌগটা আয়নিক হবে, যে যৌগটা আয়নিক আর যে যৌগটা সমযোজী হবে, যে যৌগটা সমযোজী হবে তাদের কমন কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। প্রথমত, যে যৌগটা আয়নিক হবে তার এক নাম্বারই যেটা গলনাঙ্কটা কিংবা একই সাথে স্ফুটনাঙ্কটা, বিদ্যুৎ পরিবাহিতা কিংবা পানিতে দ্রবণীয়তা, এই যে স্ফুটনাঙ্কটা, তারপরে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা, দ্রবণীয়তা, দ্রবণীয়তা এদের বেশি হবে, বেশি হবে, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আর একই সাথে যে সকল যৌগ সমযোজী হয়, একটু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, সেই সকল যৌগের বিশেষত এই জিনিসগুলো তুলনামূলকভাবে ওদের কি হয়, কম হয়। ওকে, মনে রাখো এই দুইটা জিনিস একটু মাথায় আমাদের ঢুকাই নিতে হবে। যে সকল যৌগ আয়নিক, যারা আয়নিক বন্ধনে আবদ্ধ, সেই সকল যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতা এবং দ্রবণীয়তা সবসময় বেশি হবে। আর সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতা, অর্থাৎ এটা তো বিদ্যুৎ পরিবহন করে না, এবং দ্রবণীয়তা কম হয়ে যাবে, অর্থাৎ পানিতে দ্রবণীয়তাটা কম হয়ে যাবে। তাহলে মেইনলি আমরা যদি বলি সমযোজী যৌগে আয়নিক ধর্ম, এটাকে আমরা পোলারিটি বলছি। এর অর্থ হলো যে সকল যৌগ সমযোজী হবে তার মধ্যে এই যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্কটা কম হওয়া উচিত কিন্তু বেশি হয়ে গেছে, বা বিদ্যুৎও পরিবহন করে না, সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু দেখা গেল হঠাৎ করে বিদ্যুৎ পরিবহন করছে। আবার সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না কিন্তু হচ্ছে। এই যে বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু করছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম সেখান থেকে বেড়ে গেছে, আবার পানিতে দ্রবীভূত হয় না সেখান থেকে দ্রবীভূত হচ্ছে। তাহলে এই যে হওয়াগুলো কি আয়নিক যৌগের বৈশিষ্ট্য না? তাহলে সমযোজী যৌগের মধ্যে এগুলো তো হওয়ার কথা ছিল না, কিন্তু যদি সমযোজী যৌগের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো কখনো আমরা দেখতে পাই, কোনো একটি দেখতে পাই, তাহলে আমরা ধরে নেব ওই যৌগের মধ্যে কি ঘটেছে, পোলারিটি ঘটেছে। এই যে সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাওয়া, এটাকে মেইনলি বলা হয় পোলারিটি বা পোলার ধর্ম। চলো আমরা একটা দেখি জিনিসটা কিভাবে কাজ করে। চলো আমরা একটা খেয়াল করি। এখানে আমরা তিনটা সমযোজী যৌগ লিখবো, তিনটা সমযোজী যৌগ। প্রথম আমরা লিখলাম মিথেন, এই যে মিথেন লিখলাম। এরপরে লিখলাম হচ্ছে অ্যামোনিয়া NH3, এরপরে আমরা লিখলাম পানি। তাহলে আমাদের কাছে আছে তিনটি সমযোজী যৌগ। যদি তুমি এটা একটু টেস্ট করে নাও যে মিথেনের স্ফুটনাঙ্ক কত, তাহলে -162°C তুমি পাবা, এইখানে -33°C তুমি পাবে, আর এইখানে কিন্তু 100°C। তুমি কি কল্পনা করতে পারো? এখানে CH4 মিথেনের স্ফুটনাঙ্ক হলো -162°C, অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক হচ্ছে -33°C, সেখান থেকে পানির স্ফুটনাঙ্ক বেড়ে গিয়ে 100° হয়েছে। এই মানগুলো মাইনাসে কন্টিনিউয়াসলি তুমি দেখো, এই মাইনাসের থেকে এখানে কম মাইনাস, তার মানে মানটা বেড়ে গেছে, এখান থেকে আরো বেড়ে গেছে, তার মানে এটাও সমযোজী, এটাও সমযোজী, দেন পানিও একটি সমযোজী যৌগ। কিন্তু আলটিমেটলি এদের স্ফুটনাঙ্কটা কন্টিনিউয়াসলি বাড়ছে, এই যে বাড়ছে না, তার মানে এই যৌগটার মান কম, এর থেকে এটা বেশি হয়ে গেল, তার মানে এই যৌগ থেকে এ কি হয়ে গেছে, একটু আয়নিকের বৈশিষ্ট্য ধারণ করার চেষ্টা করেছে। এরপরে এর স্ফুটনাঙ্ক কি হয়েছে, আরো একটু কি হয়েছে, বাড়ছে, তার মানে এ কি করছে, আরো বেশি আয়নিক হওয়ার চেষ্টা করেছে। এই যে স্ফুটনাঙ্ক বেড়ে গেল, আয়নিক হওয়ার চেষ্টা করলো। তাহলে এটা কিভাবে হয়, কখন তুমি বুঝবা কোন যৌগটি আয়নিক হচ্ছে, কোন যৌগটি পোলার হচ্ছে, কোন যৌগটা শুধু সমযোজী হচ্ছে,
কোন যৌগটা অপোলার সমযোজী হচ্ছে এটা কিভাবে তুমি জানবা? চলো দেখি আমরা। মেইনলি একটা জিনিস খেয়াল করো, ধরো আমি একটা যৌগ নিলাম, যৌগটার নাম হচ্ছে পানি। এই পানিতে অক্সিজেন মৌলটার সঙ্গে দুইটি হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এখন এই হাইড্রোজেনের ঋণাত্মকতা কত? ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, অক্সিজেনের ঋণাত্মকতার মান কত? 3.5। এখানে যে হাইড্রোজেন আছে তারও ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। এরা যেহেতু সমযোজী যৌগীয়, সুতরাং এদের ইলেকট্রন যুগল উভয় পরমাণুর মাঝখানে অবস্থান করে, এরও ইলেকট্রন যুগল উভয় পরমাণুর মাঝখানে অবস্থান করে। যেহেতু অক্সিজেন মৌলটার ঋণাত্মকতা অনেক বেশি, কাজেই এই ইলেকট্রন যুগল সে তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। যখন এই ইলেকট্রন যুগল তার দিকে চলে যায়, আলটিমেটলি দেখো অক্সিজেন কিন্তু তার ইলেকট্রনটি ফেরত পেয়েছে, সেই সাথে হাইড্রোজেনের ইলেকট্রনটাও কিন্তু চলে গেছে। আসলে অক্সিজেন যখন ইলেকট্রন টেনে নিয়েছে তার ইলেকট্রনটা নিল, আবার হাইড্রোজেন ইলেকট্রন দিতে চায়নি কিন্তু তবুও তার ইলেকট্রনটা তার কাছে গেছে। এই অবস্থায় যেহেতু হাইড্রোজেন ইলেকট্রন দিতে চায়নি, চলে গেছে, তার মানে তার মাঝে একটা ত্যাগ করা ভাব চলে এসেছে। সে আসলেই কিন্তু ত্যাগ করতে চায়নি। যেহেতু ত্যাগ করা ভাব চলে এসেছে, তাই এটাকে আমরা বলছি আংশিক ত্যাগ করলে হয় কি প্লাস। এটা কমপ্লিট একটা ক্যাটায়ন হতে পারে না। কেন পারে না? কারণ সে তো নিজে থেকে কখনো উদ্ভূত হয়ে ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দেয়নি, তার কাছ থেকে চলে গেছে। এই কারণে সে আংশিক কি হয়ে গেছে? প্লাস হয়েছে। এরপরে এখানকার ইলেকট্রনটাও যদি অক্সিজেনের কাছে চলে যাওয়ার কারণে এটাও একটা আংশিক কি হয়ে গেছে? প্লাস হয়েছে। এবার এখানকার একটা ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করেছে, এখানকার একটা ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করেছে, সে গ্রহণ করেনি, করতে চায়নি, কিন্তু ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন যুগল অধিকতর মাত্রায় অক্সিজেনের দিকে সরে গেছে। এই কারণে এটাও কমপ্লিট একটা মাইনাস হয় না, এটাও ডেল্টা 2 মাইনাস হয়। দুইটি ইলেকট্রন তার দিকে সরে যাওয়ার কারণে সেও আংশিক একটা ঋণাত্মক চার্জে পরিণত হয়। এই যে ধনাত্মক চার্জে, আংশিক ধনাত্মক চার্জে পরিণত হওয়া এবং এই যে আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হওয়া, এই ধর্মটাকে আমরা কি বলি? পোলার ধর্ম বলি। আর এটাকেই আমরা মূলত বলতেছি পোলারিটি। তাহলে কোন সমযোজী যৌগের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে একটা আংশিক ধনাত্মক মেরু আর একটা আংশিক ঋণাত্মক মেরু সৃষ্টি হওয়াকে বলা হচ্ছে কি বলতো? পোলারিটি। কথা ক্লিয়ার? এই হলো আমাদের অংশ। তাহলে পোলারিটিটা ক্লিয়ার। চলো এবার আমরা পোলারিটি কিভাবে কাজ করে সেটা দেখি। এরপর আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, যৌগের প্রকৃতি, উদাহরণ। যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মানটা কত হয়ে যায়? 0 হয়ে যায়, তখন ওইগুলোকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী যৌগ, অর্থাৎ সে যৌগের মধ্যে কোনো ধরনের মেরু সৃষ্টি হবে না। উদাহরণ ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন, অক্সিজেন দিচ্ছি। যেমন ফ্লোরিন আর একটা ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ, এর ঋণাত্মকতা 4.0, এরও ঋণাত্মকতা 4.0। দুইটা যদি তুমি বাদ দাও, পার্থক্য করো, ফলাফল কত আসে? 0 আসে। তাহলে এই যে 0 হয়ে গেল, পার্থক্যটা, ফলাফলটা যা 0 হয়ে যায়, সেটা কি হয়ে যায় বলতো? সেটা হয়ে গেল আমাদের বিশুদ্ধ সমযোজী যৌগ। তার মানে এখানে ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন সবার ক্ষেত্রে আমরা কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মানটা কি পাই? 0 পাই। ঠিক আছে? এখন অনেকে ভাবতেছে আমি তো তড়িৎ ঋণাত্মকতাই পারি না। তড়িৎ ঋণাত্মকতার ক্লাসটা আমরা পরেই তুমি চেক করলে আমাদের প্লে লিস্টে পাবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা 0 হয়ে গেল। এরপরে কি বলা হয়েছে? যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মানটা 0.5 এর নিচে হয়ে যায়, 0.5 এর কি হবে? নিচে, তাহলে তুমি তাকে বলবা অপোলার। কি বলবা? অপোলার সমযোজী। যৌগটা সমযোজী কিন্তু অপোলার, তার মধ্যে কোনো মেরু সৃষ্টি হবে না এবং সে পানিতে দ্রবীভূত হবে না। তাহলে চলা যাক, দেখি আমরা CH4, এই যে CH4 যৌগে একটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে 4টা। তাহলে আমরা যে কোনো একটা বন্ধনে তুলনা করলেই হয়ে যাবে। তাহলে ধরো আমরা এই জায়গাটা তুলনা করতেছি, তাহলে এই জায়গা তুলনা করলে CH, এইখানে হাইড্রোজেনের ঋণাত্মকতার মান 2.1 আর কার্বনের ঋণাত্মকতার মান হচ্ছে 2.5। যদি তুমি এটাকে বাদ দেওয়ার চেষ্টা করো তাহলে এখানে হবে 0.5। তার মানে মিথেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান 0.4, অর্থাৎ যা হচ্ছে 0.5 এর নিচে। সুতরাং এটাকে তুমি কি বলবা? অপোলার সমযোজী যৌগ। ঠিক আছে? এরপরে আমরা আরো উদাহরণগুলো দেখতে থাকি। এবার বলা হচ্ছে 0.5 থেকে যদি 1.7 হয়, 0.5 থেকে কত হয়? 1.7 হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো পোলার সমযোজী।
যৌগগুলোর সমযোজী তার মধ্যে পোলারিটি আংশিক ধনাত্মক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে এবং তারা পানিতে দ্রবীভূত হবে। চলো দেখি, যেমন HCl পরস্পর সমযোজী যৌগ, ক্লোরিনের ঋণাত্মকতা 3.0, হাইড্রোজেনের 2.1। এটাকে যদি তুমি বাদ দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি পাবো 0.9। পয়েন্ট কত? 9। তাহলে দেখো 0.5 থেকে 1.7 এর মাঝখানে কিনা? অবশ্যই মাঝখানে। সুতরাং সে একটা কি যৌগ? পোলার সমযোজী। অ্যামোনিয়া, এই যে NH বন্ধনটা আমরা দেখি, নাইট্রোজেন 3.0, হাইড্রোজেন 2.1, যদি বাদ দিয়ে দাও তাহলে এখানেও পাচ্ছ 0.9। তারপরে OH বন্ধন, পানিতে রয়েছে OH বন্ধন, সেখানে যদি তুমি দেখো 3.5, 2.1, এটা হচ্ছে 1.4, যা 1.7 এর মাঝেই। সুতরাং এখানে যে যৌগগুলো আমরা পাচ্ছি সবগুলো যৌগকে বলা হচ্ছে পোলার সমযোজী। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের অংশের দিকে যাই। পরের অংশে কি বলছে? যদি ঋণাত্মকতার মান 1.7 এর উপরে হয়ে যায়, কত হয়? 1.7 এর উপরে হয়ে যায়, তাহলে সেই যৌগটাকে তুমি কি বলবা? আয়নিক প্রকৃতির যৌগ। যতই যৌগটা সমযোজী প্রক্রিয়ায় তৈরি হোক না কেন, তাকে আমরা বলবো আয়নিক প্রকৃতির যৌগ। কিভাবে? চলো দেখে নেই। এই যে HF, তাহলে ফ্লোরিনের ঋণাত্মকতা 4.0, হাইড্রোজেনের কত? 2.1। পার্থক্য যদি করে দাও এখানে চলে আসবে 1.9। তাহলে 1.9 যে পার্থক্য চলে আসলো সেটা দেখো তো 1.7 এর উপরে কিনা। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড একটি আয়নিক প্রকৃতির যৌগ। মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পরীক্ষার যে কোনো সময় কোশ্চেন আসতে পারে। তুমি যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা এখানে না পারো তাহলে হয়তো তুমি আন্দাজেই দাঁড়াইতে পারো হাইড্রোজেন ফ্লোরাইড একটি সমযোজী যৌগ। অরিজিনালে হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু একটা আয়নিক প্রকৃতির যৌগ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, পড়া শেষ। আশা করি তুমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝে আয়ত্ত রাখতে পারবে। সবাইকে ধন্যবাদ।